la 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 la. আরে এত ঘুম লাগে আইতে ভাই দেরি কনে করলাম, আপনি ফোন দেওয়ার পরে খালি প্যান পড়তে দেরি, আসতে দেরি নাই। তাই আছেন কেমন? আসি ভাই। তো বিয়া করতেছেন তাহলে? হ্যাঁ, জানেনি তো আমার তো আসলে কি কব, মা অসুস্থ, তো যাই হোক, বিয়ে হোক না হোক আগে যাই দেখি। হ্যাঁ। ও তাই না? আমারও না বাসায় বিয়ের কথা চলতেছে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে আমি যে গ্রামে দেখতে যাবো মেয়া, ওই গ্রামেই আপনার জন্য এটা দিয়ে আসবো। আর লাগবে না, কে? ঠিক হয়ে গেছে প্রাথমিকভাবে। তাই নাকি? কিটা? কোন গ্রাম? আপনার বোন বাবা। হ্যাঁ, আরে আল্লাহ, ভাই করছে কি? আরে করে কি দেখো দিদি, আল্লাহ, আমি কিন্তু এটাই চাইছিলাম মনে মনে। যাক যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কবে কথাবার্তা ফাইনাল হয়েছে? এই চলতেছে কথাবার্তা কি রাজি। আল্লাহ, আমার তো কি ভালো লাগতেছে রে আল্লাহ। যাক যাক, তাহলে দুইবার একসাথে বিয়ে হয়ে গেল না? আমার নিপাকে নিয়ে এসছি। ও আয়ো মায়ো, বউ বউ। আচ্ছা নিফা মায়ো, তোমার উপরে আমার পূর্ণ আস্থা আছে, যোগ এর লিগি তোমার মতামত না লইয়া আমি বিয়ে প্রস্তাবে রাজি হয়ে গেছি গা। কিন্তু তুমি কি তা শিওর? এইটা কইলাম আমি শিওর না, বুঝছো? আমি জানি আমার সন্তানদের মধ্যে তুমি অত্যন্ত মেধাবী, এক্সট্রা ব্রেইনের অধিকারী, তুমি যার কারণে আমার কথার অবাধ্য হইবা না, এই ভরসাতেই আমি রাজি হইছি। তারপরেও চিন্তা করতেছি যে ফুলার তো আফনা মা বাপ না, ফুলা লম্বা চূড়াও না, চেহারা সুরত বেশি বংশীয় তেমন না, তারপরেও ফুলাডার কোনখানে যেন একটা মায়া আছে। এই কারণে মনে করো যে আমি বিয়ে কথা দিয়ে এলছি, বুঝছো? কিন্তু তারপরেও মায়ো, তোমার যদি কোনো আপত্তি থাকে তুমি আমারে নির্ভয়ে নির্দ্বিধায় কইতে পারো, আমি লগে লগে এই বিয়ে ক্যান্সেল করে দেব। নিপা বল, বলুক। তুমি কি তা শিওর? বল না। আবু, এই বিয়ের ব্যাপারটা আমার কাছে আতঙ্ক লাগে। আমার না বলেছে। এই চুপ থাক তো, বল। কাউকে না কাউকে তো একদিন বিয়ে করতেই হবে। আমার কাছে মনে হয় অপরিচিত কাউকে বিয়ে করাচ্ছে পরিচিত, চেনা জানা, কাছের কাউকে বিয়ে করলেই তো হয়। দেখলি বোন নিপা, আম্মা তোকে জিজ্ঞাসা করেছে, তুই সরাসরি উত্তর দিয়ে ইয়েস অর নো, তুই এত পেঁচাচ্ছিস কেন? এ নবাব, বলছি না নিফা এক্সট্রা ব্রেনের অধিকারী, তারা ইয়েস নো ভেরি গুড বলে না। আমার উত্তর আমি ফাইলছি। আচ্ছা মায়ো, বিয়াইন রে ওষুধ খাওয়াইছো নি? মা ডিনারের পরে খাওয়াতে হবে। আচ্ছা তাহলে আমি খাওন দাওন বারণের ব্যবস্থা করি গা, আয়োজন করি গা, তোমরা খাইতে আইও। যাই। এই আপার যে কারণে মিটিংটা বসানো হয়েছে, কিতা ওষুধ খাবে রে, একটু বসো বসো। দে গ্লাসটা আমার হাতে দে। এই জিনিসগুলা তোমার আঙ্কেল প্রথম জীবনের চাকরির টাকা থেকে জমায়া জমায়া আমারে বানায় দিচ্ছিল। আমি তখনই এটা ভাইবা রাখছি খায়রুলের বউরে দিব। আর আপনার বড় বউকে কি দিবেন আম্মা? বড় বৌমারে কি দিব? আরে তোমার মনে নাই শহীদের বিয়ার সময় আমার মায়ের সমস্ত গয়না গাটিনা তারে দিলা। বিয়াইন আপনার আর ফুতের বউয়ে আপনার আর লগে দুষ্টামি হচ্ছে না? চুরিটি খুব সুন্দর, খুব সুন্দর। কাইরুল
লজ্জা পেয়ে কোথায় যাচ্ছ? তোমার তো বিয়ের ফুল ফুটেছে। বিয়াই বিয়াই আমার কলজার টুকরা নিফারে আপনার হাতে তুলে দিলাম। আপনার আর কলজার জায়গা দিন। নিফার আব্বা মারা যাওয়ার পরে অনেক কষ্ট করে মায়েদের মানুষ করছি, লেখাপড়া শিখাইছি, আচার ব্যবহার শিখাইছি, কোনো আনো যাইতাম দিছি না। এই আতুর তালুতে একটা মানুষ করছি। আমার মায়েরা খুব লক্ষ্মী। আপনারা আসল জিনিস চিনছেন। আমার মায়েরারে আপনার হাতে তুলে দিছি, আপনারা নিজের মতো করে ঘুরে লয়ে। চিন্তা করেন না, ঠিক আছে। চুরি আন্টি দিছে। হ্যাঁ দেখলাম তো। সুন্দর লাগছে না? সুন্দর। কোনটা, আমার হাত না চুরি? শুনবে যাক। কোথায় যাচ্ছেন? আপনি আমার লজ্জা পাচ্ছেন কেন? গাল লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে আপনি থাকেন, আমি যাচ্ছি। না চলে যাবো? দুজনে থাকি। এই গাছটার নাম কি যেন? আপনি তো এই গাছটার নাম জানেন, এটা নিম গাছ। কথা কিভাবে কথা খুঁজে পাবো আপনি এমন লজ্জা পাইলে? লজ্জা দেখে তো আমার সব কথা হারাই। নিপা কি করছিস? তোর জন্য একটা বিশেষ পরীক্ষা আছে। তুই এখন নিচে যাবি, নিচে গিয়ে আমার আর কাইরুলের জন্য সুন্দর করে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসবি। আমি পারবো না ভাইয়া। পোকা, এই চাটা কাইরুল খাবে। এই চা কাইরুল খাওয়ার পর কাইরুল ডিসিশন নিবে চাটা ভালো হয়েছে কি হয় নাই। যদি ভালো হয় তাহলে তোদের বিবাহ হবে, নাহলে বিবাহ ক্যান্সেল। তাই না কাইরুল? বলো, আমি যা বলবো সাথে সাথে হ্যাঁ বলবো। বলো, আরে বলো না কেন? আরে বোকা মাথাটা দাঁড়িয়ে বলো। দিয়া গুলা দিলা। দেয় তুটা ঠিক মতো আসছো না কেন? কি অবস্থা? ভালো আছেন ভাই? ভালো আছি। কাকি কেমন আছেন? ভালো আছে। স্যার কো, খাইরুল ভাই কো? আছে খাইরুল ভাই কো? স্যার কো? আল্লাহ, কি এখনো তো রেডিমেডি অন নাই? আরে রেডি হইতে আর কতক্ষণ লাগে? এই যে দাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ওই যে একটু রেডি আছে যাওয়া লাগবে যে আমার ওই যে মেয়েদার জন্য আর কি। আর আমার তো গার্জেন হিসেবে আপনার স্যার আর কিটা আছে, কাকা যাবি, কাকা তো আবার উল্টে পাল্টা কথা কয়, সেজন্য আপনার যাওয়াটা জরুরি আর কি। তা তো বুঝলাম, কিন্তু এইখানে সমস্যা হইলো যে তোমার চাচি অসুস্থ, কখন কি লাগে হয় আমার থাকতে হবে বাড়িতে, নাহলে খাইরুলের। তো আমি থাকি, খাইরুল যাক তোমার সাথে, ওই গেলে হবে। বাবা আমিও থাকতে পারি, তুমি যাইতে পারো। না না, সেটা কিতা হুসেন? ওই যা তুই। না ওই যে আমার আর কি একটা বিয়ের কথা, একটা মেয়া দেখতে যাবো আর কি, এই জন্য স্যার আর কি গার্জেন হিসেবে যাবি। এইটা সামাল দে মামি। বিয়াই এইটা কান্দ আপনি নিয়েন না কইলাম, বুঝছেন? এইটা নিলিগে আমার অনেক অভিজ্ঞতা। পাত্রী কেমনে দেহানি লাগে এই ব্যাপারে আমি ফার্স্ট ক্লাস। আমি যাম। আর সাথে আমি তো আছি, আমিও যাবো। আচ্ছা আপনিও যাবেন? আপনি কোনো টেনশন করেন না হোসেন ভাই। আচ্ছা তাহলে ইতালি রেডি হলেন? আচ্ছা ঠিক আছে। ত্রিফা আয় আমার একটু আজ্ঞা জিপাই দে। বেন সাহেব, হ্যাঁ কথাবার্তাগুলো একটু সতর্কভাবে বললেন। বিয়াই আপনি কোনো চিন্তা করুন না, যে প্রতিটা লাইন আমি কাম টু দ্য পয়েন্টে দিয়াম। জি। ঠিক আছে আয়।
আরে পা এই জান রেডি হন। তো ব্লেজার আমি নিয়ে এসছি। না আমি তো রেডি যে না না, আরে একদিনের জন্য ব্লেজার আল্লাহ ওটা বেশি বেশি হয়ে যাবে। স্টপের একদিনের জন্য। যাও যাও যাও। হাজার দিয়ে। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা যা ভালো মনে করেন চলেন। ক্লাস আছে না, কদিন পর এক্সাম, যেতে হবে তো। তুমি কিলো শেষ করে এখানে আবার আসবা কেন বলো তো? তুমি না খাইসাকে বিয়ে করতেছো? খাইসা বাদে পার না, আমি জানি তুমি অনেক খ্যাতি। এখান ওইখান সব জায়গায় মিলাই থাকবো যখন যেখানে প্রয়োজন। আচ্ছা, তুমি কি খাইসাকে আগে পছন্দ করতা? হাই যেগুলা কি বলতেছো তুমি, এত দুষ্ট হয়ে গেছো কেন? বলো না। পছন্দ তো থাকতেই পারে, কিন্তু পছন্দ করার একটা নির্দিষ্ট সময় আছে। কেমন সময়? যেমন ধরো কেউ যখন কাউকে পছন্দ করে তখন সেভাবে এটা তার জন্য নির্দিষ্ট সময়, বাট এটা তার জন্য পারফেক্ট টাইম নাও হইতে পারে। তখন কি করতে হবে? বড়দের সাথে কনসাল্ট করতে হবে। যেমন ধরো এখন তুমি যদি কাউকে পছন্দ করো তাহলে তোমার বড়দের সাথে কথা বলতে হবে। তা আমি বলি তুমি সবার আগে আমার সাথে কথা বলবা, তাইলে ঠিক। এসব কেন বলো তুমি? বলতেছি কারণ তুমি যেন ভুল না করো। আচ্ছা ঠিক আছে, আমি যেখানেই যাই না কেন আমি সবসময় তোমার কাছাকাছি থাকবো। ওকে, আর এগুলো নিয়ে কথা বলবো না কেন? বিয়ের এগুলো কি বলো, যা। কিন্তু ছোট হয়ে গেছে বেশি, আরেকটা খুঁজতে হবে। হ্যাঁ, এখানে বড় নাই, ওইদিকে আছে, নিয়ে আসো। বুঝেন, একটু আপেল দাও। এই তোমার এত তাড়াহুড়া করে কথা কোন লিগে না? আমি একজন তো আছি। হ্যাঁ ভাই সাহেব, আপনি যাইন যে ভিতরে আনুন। ঠিক ঠিক আছে, আমি বলছি। বাড়িঘর বাঙ্গাচুরা চলবো, তোমার বাড়িঘর তো বাঙ্গাচুলাই, ওই হই মিলবো। তুমি এই কুট পাইছো কোনখানে? খাইরুল ভাই আমার খাজা নিয়ে আসছে। ও বিয়া উপলক্ষে? তো গরমের মধ্যে কুট ফিন্দা বয়ে থাক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের জাতীয় পত্রিকার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, দেশ ও বিদেশের। শুরুতেই বিএনপি দলবদলে বিএনপিতে গিয়েও যাদের কপাল খোলেনি, অর্থাৎ যারা দলবদল করে জোট করে বিএনপির সাথে গিয়েছে তাদের কপাল খোলেনি, তারা জয় হতে পারেনি নির্বাচনে। বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নতুন মোড়ের সম্ভাবনা কতটুকু, এটাও গুরুত্বপূর্ণ। জাতীয় পতাকা বাহী গাড়িতে শপথে যাবেন উপদেষ্টারা, ফেরার সময় আর থাকবেন না পতাকা। মন্ত্রী এমপিরা শপথ নেন কেন, সাংবিধানিক বাধ্যকতা কি? তারেক রহমানের সঙ্গে নাহিদের বৈঠক, সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের জোর। ব্যাংক ও আর্থিক খাত পুনর্গঠন নতুন সরকারের বড় পরীক্ষা। গণমাধ্যমে নির্বাচনের ফলাফল খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে বলেছেন জামাতের আমির। রাজনৈতিক সদিচ্ছা থাকলে ব্যাংক খাত সংস্কার সম্ভব। জামাত সহ 11 দলের বিক্ষোভ মিছিল। অনেক গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেগুলোর মধ্যে আপনাদের জানিয়েছি। প্রথমে দল বদলে গিয়েও যাদের কপাল খোলেনি। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানা রকম রাজনীতি হয়েছে। দল ত্যাগ, জোট গঠন ও এক পক্ষ
ত্যাগ করে আরেক পক্ষের যোগদান সহ বিভিন্ন খেলা দেশবাসী দেখেছে। এর মধ্যে সবচেয়ে বেশি যা আলোচিত হয়েছে তা হলো নিজের দল বিলুপ্ত করে অন্যের ছাতা নিচে আশ্রয় নেওয়ার ঘটনা। এতে বিলুপ্ত হয়ে গেছে বেশ কয়েকটি দল। 2025 সালের সর্বশেষ সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ তথা আরপিও অনুযায়ী জোট গঠন করলো ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীক নিয়ে, যেখানে ছোট দলগুলো বেঁধেছে বিপত্তি। পরাজিত হওয়ার সংখ্যায় ধারায় দল বিলুপ্ত করে ধানের শীষ নির্বাচন করেন বিএনপিতে বেড়ান। অর্ধ ডজনেরও বেশি নেতা এবার সংসদে যাওয়ার আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু তাদের দলের অবস্থা জনপ্রিয়তার এর জন্য উপযোগী ছিল না। এক পর্যায়ে দল বিলুপ্ত বা দল বদল করে অন্য দলে যোগদান দেন তারা। এরপরও তাদের অনেকের কপাল খুলেনি। ভোটের ফলাফল ঘোষণার পর জানা যায় তাদের মধ্যে কয়েকজন নির্বাচিত বিরোধী পাঠ পড়ে যায়নি। যারা এবারে নির্বাচনে হেরেছে তাদের কয়েকজনের বিবরণী দেওয়া হলো। সৈয়দ এনামুল হুদা গত 22 ডিসেম্বর বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন। দলটির চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা রাজধানী গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে তিনি এই যোগদান করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ফুল দিয়ে সৈয়দ এহসানুল হুদাকে বরণ করে নেন। এহসানুল হুদা নির্বাচনের মাঠে নামার আগে ধানের শীষ প্রতীক পান, কিন্তু তিনি ভোট যুদ্ধে সুবিধা করতে পারেনি, হেরেছেন বিএনপি বিদ্রোহী প্রার্থীর কাছে। কিশোরগঞ্জ 5, বাজিতপুর ও নিকরে আসনে হাঁস প্রতীক শেখ মুজিবুর রহমান ইনকালাব পেয়েছেন ৭৯,৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক এহসানুল হুদা পেয়েছে ৬৬,৪৫০ ভোট। ডক্টর রেদওয়ান আহমদ গত 24 ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ নিজ দল ছেড়ে বিএনপিতে যোগদান করেন। বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেন তিনি। পরে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে কুমিল্লার ৭ চন্দ্রিনা আসনে লড়েন, কিন্তু বিএনপির বিদ্রোহী নেতা স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের কাছে পরাজিত হন। এই আসনে 5 বারের সাবেক এমপি ডক্টর রিদওয়ান পেয়েছেন ৪৭,৯২৫টি ভোট। অপরদিকে শাওন পেয়েছেন ৯০,৮১৯ ভোট। রাশেদ খান গত ২৭ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলটিতে যোগদান গণপরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এর আগে তিনি নিজ দল থেকে পদত্যাগ করেন। পরে তিনি ঝিনাইদহ 4 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাশেদ ঝিনাইদহ 4 আসনে জামাত মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেবের কাছে হেরেছেন। আবু তালেব পেয়েছেন ১,৫৯,৯৯৯টি ভোট। রাশেদ তৃতীয় অবস্থান থেকে পেয়েছেন ৫৬,২২৪টি ভোট। এখানে আরও রয়েছেন ফরিদুজ্জামান, রাশেদ বিন ওয়াক্কাস, ডক্টর রেজা খিবিরিয়া। এরা হচ্ছে নিজ দল থেকে অন্য দলে যোগদান করেছেন। এবার এসে যাক বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নতুন মোড়ের সম্ভাবনা কতটুকু। বাংলাদেশে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ জয়ের পর নরেন্দ্র মোদী সমাজ যোগাযোগ মাধ্যমে বাংলা বার্তা দিয়ে তারেক রহমানকে অভিনন্দন জানান। অভিনন্দনের ভাষা ছিল ইতিবাচক, কৃষ্ণ কিন্তু সতর্ক। মোদী একটি গণতান্ত্রিক প্রগতিশীল অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন জানান। একই সঙ্গে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে গত
সালের 24 সালের আন্দোলনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার দুই দেশের সম্পর্কে টানাপোড়া ও অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছে। এর সঙ্গে সীমান্ত হত্যা, তিস্তা পানি বন্টন, বাণিজ্য বাধা ও উস্কানিমূলক মন্তব্য পুনরায় খুব যুক্ত হয়েছে। অনেক বাংলাদেশি মনে করেন দিল্লি দীর্ঘদিন এক কৃতবাদী সরকারের প্রতি অতিরিক্ত সমর্থন দিয়েছেন। তবে দিল্লির সামনে প্রশ্ন এখন সম্পর্ক রাখবে কিনা, না তা নয়, বরং সম্পর্ক কিভাবে রাখতে হবে এর উপর। বিএনপি দিল্লির কাছে অপরিচিত নয়। 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির জামায়াত জোট ক্ষমতায় এলে নিরাপত্তা ও কৌশলগত ইস্যুতে দুই দেশের টানাপোড়েন বাড়ে। 2004 সালের চট্টগ্রামের দশটাক অস্ত্র মামলার ঘটনা ভারতীয় নিরাপত্তা মহলে গভীর উদ্বেগ তৈরি করে। এছাড়াও ওয়াশিংটন, বেজিং ও ইসলামাবাদের সঙ্গে বিএনপির সম্পর্কের সমীকরণ দেখে দিল্লি সন্দেহ দানা বেঁধেছে যে ঢাকা কৌশলগতভাবে সরে যাচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হয় 2014 সালে তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়া যখন ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেন। এবার তার অজুহাত দেখানো হলেও একে দিল্লির প্রতি অবজ্ঞা হিসেবে দেখা হয়েছিল। এর ফলে দিল্লি পরবর্তী সময়ে শেখ হাসিনার উপরে সরকারের উপর বড় কৌশলগত বিনিয়োগ করে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদের সহযোগিতার কারণে। এখন পরিস্থিতি বদলেছে। বিএনপির নেতৃত্বে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ বলে এক ধরনের সামঞ্জস্য নীতি ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ হওয়ার লক্ষণও দেখা যাচ্ছে, যা দিল্লির জন্য সংবেদনশীল। হাসিনা পতনের পর ঢাকা ইসলামাবাদের সম্পর্ক উন্নয়নের সময় নষ্ট হয়নি। 2014 বছরের বিরতির পর গত মাসে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হয়েছে। এর আগে 13 বছরের মধ্যে প্রথমবারের মতো পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফর করেন। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার সফর বিনিময় করেছে নিরাপত্তা সহযোগিতা বিষয়টি আবার আলোচনা টেবিলে এসেছে। 2024-25 অর্থ বছরের বাণিজ্য 27% বৃদ্ধি পেয়েছে। বাস্তবতা হলো 4000 কিলোমিটার বেশি সীমান্ত, গভীর অর্থনৈতিক সংযোগ ও নির্ভর নিরাপত্তা কাঠামো দুই দেশকে আলাদা থাকার সুযোগ দেয় না। এখন আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর দিব, বাংলাদেশের রাজনৈতিক খবর। সেটা হলো তারেক রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, সংলাপের মধ্যে সমস্যার সমাধান। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদুল ইসলামের মধ্যকার বৈঠক হয়েছে। এতে দুজনের দেশের যে কোনো সমস্যা সংলাপের মাধ্যমে দিয়ে করাতে জোর দিয়েছেন। সাক্ষাৎ করেন শেষে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে একথা জানিয়েছেন। রোববার রাত 8:25 রাজধানীর বেইলি রোডের নাহিদ ইসলামের বাসায় পৌঁছে গেছেন তারেক রহমান। পরে বৈঠক শেষ হয় রাত 9:10 দিকে বাসা থেকে বের হন তিনি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জনাব তারেক রহমান ও জনাব নাহিদ ইসলাম আজকে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নিজেদের মধ্যে মতপার্থক্য সত্ত্বেও আমরা কীভাবে একত্রে দেশের জন্য কাজ করতে পারি সে বিষয়ে আমরা কথা বলেছি। কীভাবে সংস্কার বিচার কাজ নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আমরা কথা বলেছি। নির্বাচন পরবর্তী এই সৌজন্য সাক্ষাতের দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করেছেন। এতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেটাতেও বলা হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে ব্যাংক খাত সংস্কার সম্ভব। ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ঋণখেলাপি কমানো এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা করা নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুধু রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই সংস্কার সম্ভব, অন্যথায় ঋণ ঝুঁকি
অনিশ্চয়তা বাড়বে এবং বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশ বিপর্যয় হবে। নতুন সরকারের সামনে ব্যাংক ও আর্থিক খাত পুনর্গঠন, ঋণ খেলাপি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এইসব বিষয় নিয়ে কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অর্থনৈতিকবিদ ডক্টর আব্দুল বায়েসের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছেন জাগো। আব্দুল বায়েস ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা পুনর্গঠন, ঋণ খেলাপি কমানো, অর্থনৈতিক স্থিতিশীলতা করা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ঋণ খেলাপি বর্তমানে 6,46,000 কোটি টাকারও বেশি, যা শুধু ব্যাংকিং খাত নয়, পুরো অর্থনীতির জন্য বড় ঝুঁকি। এসব মোকাবেলায় কার্যকর সংস্কার, কঠোর আইন প্রয়োগ এবং রাজনৈতিক সদিচ্ছার জন্য অত্যন্ত জরুরি। জামাত সহ 11 দলের বিক্ষোভ মিছিল। সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত ইসলাম নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। সোমবার বিকেল 8:30টায় বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সারা সমাবেশে বাংলা জামায়াত ইসলাম আমির ডক্টর শফিকুর রহমান সহ 11 দলীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 999 আসনের মধ্যে 77টি আসনে জয়ী হয়েছেন জামাত জোট। শরিকদের মধ্যে জামায়াত ইসলাম সর্বোচ্চ 68টি আসন পেয়েছেন, জাতীয় নাগরিক এনসিপি আসন পেয়েছেন 6টি, আর খেলাফত মজলিস 2টি ও বাংলাদেশ খেলাফত মজলিস 2টি এবং খেলাফত মজলিস পেয়েছেন 1টি আসন। জাতীয় পতাকাবাহী গাড়িতে শপথে যাবেন উপদেষ্টারা, ফেরার সময় আর থাকবে না পতাকা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আগামী মঙ্গলবার জাতীয় পতাকাবাহী গাড়িতে চড়ে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যাবেন। তারা ফিরবেন ওই গাড়িতেই, তবে তখন আর গাড়িতে জাতীয় পতাকা থাকবে না। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের শেষে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের আলোচ্য বিষয় জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টাদের নিয়ে কথা বলেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা টেলিযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদায় ফয়েজ আহমদ তৈয়ব দেশ ছাড়া প্রসঙ্গে তুলে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে সচিব বলেন, উপদেষ্টারা তারা শপথের নতুন মন্ত্রিসভার দিন থাকবেন, তারা শপথে অনুষ্ঠানে যোগ দেবেন এবং শপথের দিন তারা পতাকাবাহী গাড়িতে যাবেন। যখন শপথ অনুষ্ঠান হয়ে যাবে, আসার সময় ও গাড়িতে তারা বাসায় পৌঁছে যাবে, কিন্তু পতাকা থাকবে না। উপদেষ্টাদের নিয়ে শফিকুল আলম বলেন, তারাই সবাই দেশে আছেন, তারা দেশের গর্বিত সন্তান, ভবিষ্যতে তাদের দেশকে আরও এগিয়ে নিতে তাদের সর্বোচ্চ আউটপুট দেবেন। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই বছরের 5ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। 1.5 বছর পর গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর নতুন সরকারের শপথের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। মঙ্গলবার জাতীয় নির্বাচিত সংসদ সদস্য নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে